জানাচ্ছি আজকে রেডি মোবাইল থেকে মনে হলো আমার মোবাইলটা সাইলেন্ট করি। বলবো, প্রথমে নিন্দা জানাচ্ছি আজকে সারা ভারত মহিলা সমিতির নেতৃত্বে, গণতান্ত্রিক মহিলা সমিতির নেতৃত্বে তাদের দাবি দাওয়া নিয়ে মিছিল ছিল এই কলকাতার বুকে। ওরাই ঠিক করেছিল প্রতিষ্ঠানের তরফ থেকে যে ওখানে কর্পোরেশন ওখানটায় গিয়ে জমায়েত হবে, তো সেখানে লাঠিচার্জ হয়েছে, মহিলা নেত্রী কর্মী সহ অনেকেই আহত হয়েছেন। এই যে কলকাতা থেকে দিল্লি আন্দোলন হওয়া, সংগ্রাম হওয়া, মিছিল হওয়া মানে হচ্ছে তার উপরে পুলিশের ব্যারিকেড, কাঁটা তার, রোবোকোপ, লাঠি, টিয়ার গ্যাস। আবার শুধু সেখানেই তাদের আটকে দেওয়া তা নয়, তার যে খবর প্রকাশ করবে সেখানেও একটা সেন্সরশিপ অলিখিত। আজকে সকাল থেকে নিউজ ক্লিক, যারা পোর্টাল নিউজ সবাই জানে, ইন্টারনেট, টিভি, সেখানে ইডি রেড করছে এবং এমনভাবে করছে তাদের যারা সাংবাদিক কর্মী, এটা কোনো বড় মিডিয়া হাউসও নয়, যেহেতু গোটা বিশ্ব জেনেছে কৃষক আন্দোলনের খবর দিল্লির, এই সিঙ্গু বর্ডার, টিকরি বর্ডার, গাজীপুর বর্ডার, এই ধরনের প্রতিষ্ঠানের কাছ থেকে নিউজ ক্লিক তার মধ্যে একটা অন্যতম, আমি নাম নিয়ে বলি না, যেহেতু ইডি রেড করেছে। তার সঙ্গে নিউজ লন্ড্রি, আপনার তো মনে আছে কয়েক বছর আগে আমি এখানে একটা লিস্ট দিয়ে বলেছিলাম যে বিজেপি আরএসএস এর পয়সায় কোন ধরনের পোর্টাল চলছে, যেগুলো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে প্রতিদিন ঘৃণা ছড়াচ্ছে, দাঙ্গার বার্তা দিচ্ছে, ভাগাভাগির রাজনীতি করছে এবং মিথ্যাচার করছে। সেটা অবাধে চলছে, সে বাংলায় হোক, কলকাতায় হোক, দিল্লিতে হোক, বিদেশ থেকে হোক। অথচ যদি একজন শিল্পী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, তিনি যদি বলেন আমরা কেন কৃষক আন্দোলন নিয়ে কথা বলছি না, আন্দোলনও বলেনি, why you are not talking about farmer protest, সবাই ঝাঁপিয়ে পড়ল। একেবারে পেশাদার সংস্থার কাছ থেকে, যেমন আইটি সেল করে, একই টুইট সেলিব্রিটিরা করতে আরম্ভ করে দিল, যেন কেন বলছে, বাইরে থেকে কেন বলা হচ্ছে। আরে 2 মাসের বেশি কৃষক, 100-র বেশি কৃষক মারা গেছে, 2 মাসের বেশি দিল্লির উপকণ্ঠে পড়ে রয়েছে, তার জন্য সরকার পরীক্ষা খনন করেছে, কংক্রিটের বোল্ডার লাগিয়ে দিয়েছে, পাকা কংক্রিট করে দিয়েছে, বড় বড় শাবলের মতো নেল লাগিয়ে দিয়েছে, কাঁটাতারের বেড়া করে দিয়েছে। যারা ভারত পাকিস্তান সীমানা বলতো তারা এখন আন্তঃরাজ্য সীমানা করছে। সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সরকার পারে না দুটো স্টেটের মধ্যেকার ইন্টারনাল বর্ডারকে সিল করতে দিনের পর দিন। সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে নাগরিকদেরকে ফ্রি মুভমেন্ট ফ্রম ওয়ান স্পেস টু আদার, এবং সংবিধানের এটা কেন্দ্রীয় তালিকা নয়, কেন্দ্র তালিকায় যৌথ তালিকা নয়, যুগ্ম তালিকা নয়, কেন্দ্র তালিকায় বলা হয়েছে ইন্টারনাল মাইগ্রেশন হচ্ছে কেন্দ্র সরকারের দায়িত্ব, যাতে বিভিন্ন ভাষা ভাষী ধর্ম জাতির যারা রয়েছে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে অবাধে, তাই কোনো বিপদ না হয়। আজকে বাংলার লোক আসামে যেতে পারবে না, আসামের লোক মেঘালয় যেতে পারবে না, হরিয়ানার লোক দিল্লি আসতে পারবে না, পাঞ্জাবের লোক হরিয়ানা আসতে পারবে না। ভয় কিসের? তার উপর দাঁড়িয়ে বলছেন প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে আন্দোলনজীবী, অপমান করছেন কৃষকদেরকে। তো তাকে অপমান করছেন না, যারাই আন্দোলন সংগ্রাম করেছে, স্বাধীনতা আন্দোলন তো হয়েছে। আরএসএস এর একজন প্রচারকই বলতে পারে আন্দোলনজীবী, কারণ তারা কোনোদিন দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের কোনো অংশ মানুষের জন্য সত্যিকার আন্দোলন করেনি। নাটক করেছে, ফটোশপ করেছে,
ফটো সেশন করেছে। এখানে আমি বলেছিলাম যখন কৃষকদের আন্দোলনের সমর্থনে যখন ধর্মঘট পালন করা হচ্ছিল সর্বভারতীয়, সেদিন এখানে মাঝিরহাট ব্রিজের কাছে গিয়ে একটা হই করে একটা নাটক করা হচ্ছিল না? তাহলে ওটা কী ছিল? সত্যি আন্দোলন ছিল না, নাটক ছিল? প্রধানমন্ত্রীর এটা শুধু নাটুকেপনা নয়, তিনি গতকাল যা বলেছেন সেটা পুরোপুরি নাজিবাদ, যেটা ফাঁসিবাদ, যেটা তার যা ক্লাসিক্যাল সংজ্ঞা আছে, যে কথাগুলো আছে, তারই প্রায় কোটেশন বেরিয়ে আসছে বাইরে। আচ্ছা, তাহলে উনি রাম মন্দির আন্দোলন বলে আদবানি রথযাত্রার সারথি হয়েছিলেন না? ছিলেন না? এখনো ছবি দেখা যায় না, হ্যান্ডমাইক ধরে আছেন। এই 2014-তে সরকারে এলেন, ইন্ডিয়া এগেনস্ট করাপশনের নাম করে আন্না হাজারেকে দিয়ে ভুক হরতাল হচ্ছিল না দিল্লিতে? আরএসএস যেভাবে করে, পেছন থেকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, লোক দিয়ে, লস্কর দিয়ে, পরে দেখা গেল তাদের কেউ লেফটেন্যান্ট গভর্নর হয়েছে, কেউ এদিক ওদিক সব কেন্দ্রের মন্ত্রী হয়েছে। ওরা ইন্ডিভিজুয়ালকে ব্যবহার করে সামনে সাইনবোর্ড। তো কারাপশন বিরোধী আন্দোলনের শীর্ষে উঠে দাঁড়িয়ে তো তারপরে সরকারে এলেন যে কালো টাকা বিদেশ সে লাएंगे, কারাপশন বন্ধ করবো, ভ্রষ্টাচার মিটাएंगे। আর এখন তিনি বলছেন আন্দোলন যারা করে তারা পরজীবী, প্যারাসাইটস। এই প্যারাসাইট শব্দটাই হচ্ছে ফাঁসিবাদী শব্দ। এই জন্য সিএ এনআরসির সময় অমিত শাহ বলেছিলেন বাংলাভাষী মানুষ হচ্ছে প্যারাসাইটস, বরঞ্চ বলেছিলেন উই পোকা, টার্মাইটস। 1 বছর আগে, 1.5 বছর আগে এই অমিত শাহ বাংলাভাষী মানুষকে বলেছিলেন প্যারাসাইটস, কুড়ে কুড়ে খাচ্ছে। পরে সংশোধন করে বলেছিলেন বাংলাদেশি। এখন যাদেরকে আবার বলছেন ঠাকুরনগর এসে বলবেন যে তাদেরকে নাগরিকতা দেব। এদের বলা মানে হচ্ছে একটা ব্র্যান্ড করা। একইভাবে হিটলার ইহুদিদেরকে বলেছিলেন যেটা হচ্ছে প্যারাসাইটস। জার্মানির যা কিছু আছে সব খেয়ে নিচ্ছে। এইভাবে জেনোফোবিয়া তৈরি করা হয়, এইভাবেই বহিরাগত তত্ত্বটা আসে, এইভাবে বিদেশ সম্পর্কে, বিদেশি সম্পর্কে এরকম একটা ভীতি সঞ্চার করা হয়, যেটা আজকের নিও ফ্যাসিস্ট, নিও রাইটিস্টরা আমেরিকায়, ইউরোপের অন্যান্য দেশে আফ্রিকানদের সম্পর্কে, এশিয়ানদের সম্পর্কে, ল্যাটিন আমেরিকানদের সম্পর্কে এই কথা বলে। আর এখানে তো এরা এদেশের কৃষক, এদেরকে বাংলাদেশি বলতে পারছেন না, খালিস্তানি বলার চেষ্টা করেছিলেন, সেটা করতে পারেননি। কৃষকদের আন্দোলনকে যেভাবে সেলাম জানাচ্ছি, তেমনি ধিক্কার জানাচ্ছি। আজকে প্রধানমন্ত্রীর পদে আসীন যিনি আছেন, তিনি আমাদের দেশের যে গৌরবোজ্জ্বল সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন, তাকে কটাক্ষ করেছেন, ফ্ল্যাটলি সব আন্দোলনকে গালাগাল দিয়েছেন।
হ্যাঁ, আজকে যেভাবে মহিলাদের উপর লাঠিচার্জ হয়েছে, আমি এই তৃণমূলের সরকারকে হুঁশিয়ারি দিতে চাইছি। আমাদের রাজ্যে বেকারি যেভাবে বেড়েছে, নিয়োগে যেভাবে দুর্নীতি হচ্ছে এবং শূন্য পদ যেভাবে খালি আছে অসংখ্য, পুলিশ, স্বাস্থ্য, শিক্ষা, যে সমস্ত ক্ষেত্রে নিয়োগ হয়, এবং যেভাবে ছেলে মেয়েদেরকে বঞ্চিত করা হচ্ছে, ঠিকা তার নাম দিয়ে অল্প পয়সা খাটিয়ে নেওয়া, কোনো গ্যারান্টি নেই। পর্যন্ত দিনের পর দিন তাদেরকে দাঁড় করে দেওয়া হচ্ছে, মানুষের মুখোমুখি করে যাচ্ছে, টাকা তোলানো হচ্ছে, তোলাবাজির টাকা তোলা হচ্ছে, কিন্তু তাদের চাকরির কোনো গ্যারান্টি নেই। মালদা তো জানি সিভিক ভলেন্টিয়ার এত বেশি নিয়োগ করে দিয়েছে যে 6 মাস হয় শিফট করে। 11 তারিখে বামপন্থী ছাত্র যুব সংগঠন তারা ডাক দিয়েছে, সকাল পর্যন্ত জানতাম পুলিশ টালবাহানা করছে, তারপর ছাত্র যুব বলেছে কোনো অনুমতি দরকার নেই, লাল কার্ড দেখাতে যাচ্ছে সরকারকে। লাল কার্ডে মনে পড়ে গেল প্রধানমন্ত্রী এসে বললেন, ফুটবলের উপমা দিচ্ছেন পশ্চিমবঙ্গে। তাতে বললেন রাম কার্ড দেখাবে। ফুটবলে ইয়েলো কার্ড আছে, রেড কার্ড আছে, বিজেপি সবার মধ্যে একটা রাম গুঁজে দিচ্ছে ধর্মীয় আবেগ তৈরি করার জন্য। রাজ্যের মানুষ যখন তৈরি হয়েছে এই দুর্নীতিবাজ তোলাবাজ সরকারকে লাল কার্ড দেখাবে, তখন বাতেলাবাজ এসে বলছে রাম কার্ড। কাকে বাঁচাবার চেষ্টা করছেন? যখন রাস্তায় পথে নেমেছে শ্রমিক, কৃষক, মহিলা, ছাত্র, যুবক, ক্ষেতমজুর, দিনমজুর, পরিযায়ী শ্রমিক, তখন বিজেপি রথ নামাচ্ছে। যখন দেশের কৃষক, ক্ষেতমজুর পথে আছে, যখন রাজ্যে যারা রথে আছে তাদেরকে ট্রেনে পথে নামানো হচ্ছে, প্রস্তুতি হচ্ছে, তখন সেই সমস্ত তোলাবাজ, সেই সমস্ত ধান্দাবাজ, সেই সমস্ত সন্ত্রাসী, সেই সমস্ত চিটফান্ড এবং নারদা সারদা খ্যাত নেতাদেরকে, রথীদেরকে, মানুষ যখন তাকে টেনে হিচড়ে নবান্ন থেকে নামাতে চাইছে, তখন জামাই আদর করে স্পেশাল প্লেন পাঠিয়ে বিজেপি তাদেরকে রথে তুলবার চেষ্টা করছে। লড়াইটা তো রথের আর পথের। মানুষ নিজের পথের নিশানা খুঁজে নিচ্ছে। তখন মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী এসে বললেন ত্রিপুরা কো দেখকে শিক্ষা লিজিয়ে। ভালো বলেছেন। এখানে দাঁড়িয়ে যেরকম আন্দোলনরত শিক্ষকদেরকে, মাদ্রাসা শিক্ষকদেরকে হোক, এসএসসি পাস করা ছেলে মেয়েদেরকে হোক, তার উপর লাঠি চালানো হচ্ছে, ত্রিপুরা তাই হয়েছে। 6টা শিক্ষক হয়েছে, তাদের উপরে নিয়োগে দুর্নীতি হয়েছে। যেমন ব্যাপাম হয়েছে, প্রথম শিক্ষক নিয়োগে আমাদের দেশে সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে ব্যাপামে, মধ্যপ্রদেশ। বিজেপি সরকার আসার পরে সিবিআই তদন্তের নাম করে গুটিয়ে দিল সব। এখানে যেমন চিটফান্ডের তদন্ত মমতা গুটিয়েছেন, ওরকম ব্যাপম কেলেঙ্কারি, পেশা শিক্ষা ভর্তি এবং চাকরি, এটাতে ব্যাপক হয়েছে নিয়োগে দুর্নীতি। এখানে বলছেন ত্রিপুরা দেখো, ত্রিপুরাতে আজকে আমাদের দেশে এমনি সবাই জানে বেকারি বেড়েছে, করোনা কাল আরও বেশি বেড়েছে। আজকে যেটা আনএমপ্লয়মেন্ট রেট আমাদের দেশে, সেই অ্যাভারেজের থেকে ত্রিপুরা হচ্ছে 3 গুণ বেশি। এই 34 মাসে 20% অ্যান্ড অ্যাবাভ। 34 মাসের ত্রিপুরা সরকারে, ত্রিপুরার ইতিহাসে কখনো 20% টাচ করেনি আনএমপ্লয়মেন্ট রেট। স্বাধীনতার পর থেকে হাইয়েস্ট 3 বার হয়েছে 15% মান্থলি বেসিসে। এবং আমার কথা বলছি না, আমি সেন্টার ফর মনিটরিং অফ ইন্ডিয়ান ইকোনমিক্সের রিপোর্ট বলছি। তো প্রধানমন্ত্রী সব তিনি মিথ্যাচার করবেন না, সব গুলিয়ে দেবেন। এটা এই জন্যই বলছি, ত্রিপুরায় অমিত শাহের বক্তৃতা আমি নিজে শুনেছি, ভোটের 3 দিন আগে বলছেন, तारीख दिए, डेट दिए, जब वोट होगा फिर नतीजा निकलेगा, फिर बीजेपी का सरकार बनेगा और दूसरे दिन आपको अपॉइंटमेंट लेटर चलाएगा घर पे।
এটা এই জন্য বলছি আগাম সতর্কতা, কেভিয়েট যেরকম বলে, এখানে তো এই একই কথা বলবে, একই মিথ্যাচার করবে, নতুন তো কোনো কথা, একই স্ক্রিপ্ট। এ তো মমতা ব্যানার্জি তাই বলেছিলেন যে তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফল বেরোবে, আমারও নির্বাচনের ফল বেরোবে, 2011-তে বলেছিলেন জনসভায় রেকর্ডেড, তোমাদের মার্কশিটের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাবে। মাদ্রাসা ছাত্রদেরকে বলেছিলেন। এই ধাপ্পা বাংলায় চলবে না। আর রাজ্য সরকারকে বলবো, দাঙ্গা সৃষ্টির জন্য রথ চালাতে পারে বিজেপি, ভোটের যাত্রা করুক না, ভোট যাত্রা করুক, ধর্মীয়ভাবে কেন? জনসভা তো করছে। ছাত্র যুবরা পদযাত্রা করবে তার অনুমতি নেই। আর রথযাত্রা করবে তার অনুমতি আছে। এখানে বোঝা যায় যে যোগসাজশ। আর সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য যেটা মমতা এতদিন বলতেন, সেটা মোদিও বলছেন, যে কংগ্রেস, বামপন্থী, তৃণমূল সব নাকি একসঙ্গে বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র করছে শব্দটা, উনি এখনো বিরোধী দলের নেতা নন, উনি প্রধানমন্ত্রী। যদি ষড়যন্ত্র কিছু হতে থাকে তাহলে তার আইবি কি করছে, সেন্ট্রাল আইবি? আমরা তো জানি তৃণমূল তার জন্মসূত্রে বিজেপির সঙ্গে গঠবন্ধন আছে, জন্মসূত্রে, কনজেনিটাল ইংরেজিতে বলে মেডিকেল সায়েন্সে। বলো, তোমার কোনো প্রশ্ন আছে? যদি তোমাদের সাংবাদিক থেকে খবর পেয়ে যাবে, আমি বললাম লাঠিচার্জ হয়েছে, গ্রেপ্তার হয়েছে, ইনজোর্ড হয়েছে, বাকিটা তো তোমরা বলবে, নাহলে আবার বলবে মিথ্যা খবর প্রচার করার জন্য মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে এফআইআর, যেরকম বিজেপি করছে আর কি। আন্দোলনের খবর দিলেই তো, মিডিয়া আন্দোলন খবর রাখে না, আমরা খবর দিই আন্দোলনে, তখন পুলিশ আবার তারপর মামলা করে। বলো। প্রাক্তন, হ্যাঁ, আমি কেউ দেখছি, আমি তো দেখছি না, তুমি দেখছো? হ্যাঁ, আচ্ছা, এই যোগদানের কেমন আছে? পুলিশের উর্দি পরেও তো তৃণমূলের ঝান্ডা ধরেছে অনেকেই। আর ছিল না মির্জা, বর্ধমানের এসপি, কে খবর রাখে? ওই যে নারদার সঙ্গে, মুকুল রায়ের সঙ্গে, শুভেন্দুর সঙ্গে, হ্যাঁ, টাকা নিচ্ছিল না? ও বলছিল মুকুল রায়ের হয়ে তৃণমূলের আমি টাকা রোজগার করি। যখন মুকুল গেছে সঙ্গে ওকে নিয়ে গেছে তো টাকার কালেক্টরকে, সেরকম খবর নেই। আসলে এই যে অফিসের ব্যুরোক্রেসি, WBCS, IAS, IPS, এরা এই অমিত শাহ, মমতার রাজত্বে এদের শিরদাঁড়া ভেঙে দেওয়া হয়েছে। এরা নিয়ম, আইন, কানুন, সংবিধান মেনে চলছেন না, এবং একটা কারাপ্ট প্র্যাকটিস হলে তাই হয়। নর্দমায় যে নোংরা জল যায়, খোলা নর্দমায় আমি দেখেছি, নর্দমায় জল যাচ্ছে, সে জলটা শুধু নোংরা থাকে না, সেটা আশেপাশের পরিবেশকেও প্রতিবন্ধময় করে, দুর্বিষহ করে তোলে, দুর্গন্ধযুক্ত করে। আজকে আমাদের রাজ্যের ব্যুরোক্রেসি একটা বড় অংশ, এবং পুলিশ প্রশাসনের একটা বড় অংশ, যেহেতু এই তোলাবাজি, এই দুর্নীতির শিকার হয়েছে, অংশীদার হয়েছে, ভাগিদার হয়েছে, তারই প্রতিফলন। প্লিজ, হ্যাঁ, যাহা বলেছেন মোদি তাহাই বলেছেন মমতা, হিজ মাস্টার্স ভয়েস, হার মাস্টার্স ভয়েস। শুধু একটু শব্দগুলো পাল্টে দিতে হয়, যুক্তিটা তো একই। এটা হচ্ছে মজার, যতক্ষণ তৃণমূলে থাকে তখন মহান নেতা হয়, যে বিজেপিতে চলে যাচ্ছে বলছে চোর, আর যতক্ষণ তৃণমূল যাচ্ছে বিজেপি বলছে চোর, দুর্নীতিগ্রস্ত। যে বিজেপিতে চলে যাচ্ছে তখন হচ্ছে সাধু। আচ্ছা, তুমি বলতে পারো, তোমার প্রশ্নের রেস ধরেই বলছি, আমি সাধারণত নাম ধরে বলি না, বিশ্বজিৎ কোনো নাম বললে সে তো অন রেকর্ড বলছে যে আমি আমার স্ত্রীকে দিয়েছি, আমার বৌদিকে দিয়েছি, ইফ আই রিমেম্বার কারেক্টলি, আর 62 জন তৃণমূলের লোকজন যা লিস্ট করে দিয়েছিল তাদেরকে চাকরি দিয়েছি। তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা কী অবস্থা হচ্ছে বুঝতে পারছো?
তৃণমূল কি করেছে নিয়োগ? এমনি এমনি ছেলেমেয়েরা টেট, আপার টেট, প্রাইমারি বঞ্চিত হয়েছে? মাদার সার্ভিস কমিশন নিয়ে যে নিয়োগ বন্ধ করেছে, মাদার সার্ভিস কমিশন বন্ধ করেছে, কোর্ট থেকে এসছে, অর্ডার নিয়েছে যে মাদার সার্ভিস কমিশন থেকে নিয়োগ করতে হবে। এখন মন্ত্রী ফাইল চালাচ্ছেন, যে লোকটা মাদ্রাসা শিক্ষার জন্য টাকা তুলছিল মন্ত্রীর হয়ে, তাকেই মাদার সার্ভিস কমিশনের মেম্বারের জন্য ফাইল মুভ করেছেন। ফাইল এখন মুভ করেছেন, এই জন্য আগে থেকে বলে দিলাম, যেতে যেতে অফিসিয়াল করা। আর বিজেপি কি বলবে তাহলে? মমতা আজকে বলছেন কেন তাকে শাস্তি দেননি কেন? আর বিজেপি তাকে এতদিন বলেছে চোর 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 চোর। আমরা বলেছি চোর ধরো, জেল ভরো। আর বিজেপি চোর দেখছে আর পকেট ভরছে, পকেটে পুড়ছে। আমি এখানেই বলছি কিভাবে নিয়োগ হচ্ছে জানো? এটা তো শিক্ষা দপ্তর বললে, স্বাস্থ্য দপ্তর। কে ক্যাবিনেট মন্ত্রী স্বাস্থ্য দপ্তরে? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে। আজকে 9 তারিখ ইন্টারভিউ হচ্ছে একটা সিঙ্গল পোস্টের জন্য। গোটা রাজ্য থেকে লোকে দিয়েছে। পোস্ট গ্রেড ডক্টর নিয়োগ হবে পিজিতে। মাঝখানে শনি রবি গেছে, দরখাস্ত নিয়ে আছে সবার কাছ থেকে। উত্তরবঙ্গের কুচবিহারের লোক কী করে আসবে? রাজ্যের অন্য জায়গা থেকে আবেদন করতে পারে। রাজ্যের ছেলেমেয়েরা অন্য জায়গায় যাচ্ছে পিজি করতে, পোস্ট গ্রাজুয়েশন করতে। 2 দিনের নোটিশে বলা হয়েছে ইন্টারভিউ কলকাতায় চলে আসুন আজকে। এবং ক্যান্ডিডেটরা বলছে আমরা যাবো কেন? আসে যাতায়াতে কঠিন, রিজার্ভেশন কঠিন, সব ট্রেন চলছে না। আর এখানে মন্ত্রীর মেয়ে ঠিক আছে, স্বাস্থ্যভবন থেকে খবরটা রটে গেছে, আপনাদের আসতে হবে না, কারণ ক্যান্ডিডেট আগে থেকে ঠিক আছে। তাহলে নিয়োগটা হবে তৃণমূলের হয়ে, যাবে বিজেপি তারপরে, তাই তো? বলে দিলাম আমি তোমাদের। এবার ও জিজ্ঞেস করবে কোনটা, কোন পদ, কী পদ। খবরের কাগজগুলো এই খবরগুলো রাখে না। মমতা কী বলছেন, মোদী কী বলছেন, এই খবরগুলো রাখে। কি ঘটছে সে খবরগুলো রাখে না। তোমার কোয়েশ্চেনটা আগেই মেরে দিলাম আমি। আবার এই তাই বললাম, খবর তোমরা দেবে না আমি দেবো? হ্যাঁ, খবরের কাগজ, খবরের মাধ্যম, সংবাদ মাধ্যম সংবাদ দেবে, সংবাদ সংগ্রহ করবে এবং পরিবেশন করবে। আমাদের রাজ্যের দুরবস্থা হয়েছে 10 বছরে। খবর মানে হচ্ছে এ বলেছেন, ও বলেছেন, ও বলেছেন, ও বলেছেন, ও বলেছেন। যেটা বলে না সেটা খবর হয় না। দুর্ভাগ্য এটাকে। আমি প্রেস কাউন্সিলের ফর্মার মেম্বার হিসেবে এটা বলছি। এটা জার্নালিস্টিক এথিক্সেরও বিরুদ্ধে, এবং এটা হচ্ছে কোনো জার্নালিজমও নয়। ওটা মাইক্রোফোন। এ বলেছেন, ও বলেছেন বলা মানে অ্যাম্প্লিফিকেশন করা। ওটা মাইক ভাড়া করে করা যায়, ওটা মিডিয়া ভাড়া করে করা যায়। বলো। হ্যাঁ, কে বলেছে? ওনার নিজেরই চিন্তা হচ্ছে এখন শ্যাম রাখি না কুল রাখি। You correct your question. Your question, please. হ্যাঁ, আব্বাস সিদ্দিক কোনো চাইনি। বলেছেন। হ্যাঁ, কি বলছো প্রশ্নটা বলো। হ্যাঁ, খুব ভালো কথা। একটা দল আছে, তৈরি হয়েছে ISF, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। তাদের সঙ্গে আমাদের কথাবার্তা হচ্ছে, চিঠি চালাচালি হয়েছে। ওই জন্য কারেক্ট করতে বললাম। আমি এখানে বলছি মানে CPIM বলছে। হ্যাঁ বলো। চালাচালি না, চিঠি আদান প্রদান টু স্টার্ট উইথ, ওখান থেকে হয়তো একটা, এবং সেখানে আলোচনা চলছে। আমরাই বলেছি যেহেতু আমাদের এখানে পশ্চিমবঙ্গে লেফট সহযোগী এবং কংগ্রেস আমরা একসঙ্গে আসন সমঝোতা করে লড়বো বলে সিদ্ধান্ত হয়ে গিয়েছে। সেগুলো ফাইনালাইজ হচ্ছে। ইন কোর্স অফ দিস ডিসকাশন নতুন যারা আসছে আমরা তাদেরকে আবেদন জানিয়েছি। অনেককেই বলেছি, অনেকে আবেদন করেছি, অনেকে আমরা আবেদন করেছি, প্রতিদিন বলছি যে এখানেও বলেছি অন্যান্য দল যারা বিজেপির কাছে বিক্রি হবে না, তৃণমূলের ভয়ে সেদিয়ে যাবে না, তাদের সবাইকে আমরা স্বাগত জানিয়েছি। তাদের সঙ্গেও আলোচনা চলছে। অনেকে এরকম বলছে কেন ফাইনাল হচ্ছে না আপনাদের, ওই জন্য আমরা বাকিটা ফাইনাল করছি না, কারণ অন্যান্য যে নতুন সেগমেন্ট যারা আসছে তাদেরকে আসন দিতে হবে, আসন আইডেন্টিফাই করতে হবে। শুনে এখন সেই আসন আইডেন্টিফিকেশনের কাজ চলছে।
যখন হয়ে যাবে তখন জানিয়ে দেবো। আমি যা বলেছি তোমাদেরকে, আমি কথা দিচ্ছি, 2 মাস আগে কথা দিয়েছি যে যেরকম যেরকম হবে সেরকম সেরকম বলবো, যতটা আছে ততটা। তোমাদের মুশকিল হচ্ছে যে আগে যাদের খবর রাখতে তারা অনেকেই এখন অকেজ হয়ে গেছে বা অচল হয়ে যাচ্ছে, আর যারা নতুন সচল হচ্ছে তাদের সঙ্গে যোগাযোগ বা খবর নেই বলে তোমরা মিস করছো খবর। আমি যতটা পাচ্ছি খবর দিয়ে দিচ্ছি। অবশ্যই অবশ্যই, সেটা আমি বর্তমানকেও বলছি না, অতীতেও বলিনি, প্রতিদিনও বলি না, আনন্দের সঙ্গে ঘোষণাও করি না। সেটা দুটো দলের মধ্যে আলোচনা হয়, ঠিক আছে? এবং তারপরে যখন সিদ্ধান্ত হবে ফার্স্ট লেটার তোমাদের জানিয়ে দেওয়া হবে। हाँ, कहाँ पे? कल मुख्यमंत्री ने हाँ, 70,000 करोड़ रुपए के प्रोजेक्ट का उद्घाटन। कौन सा प्रोजेक्ट? मैं बता रही हूँ। और तो उसमें उन्होंने ये अरे प्रोजेक्ट मुझे प्रोजेक्ट बोलना पड़ता है ना, कौन सा प्रोजेक्ट मैं पूछ रहा हूँ। इसमें खेल और बाकी की सारी चीजें उन्होंने बात कही है और कहा है कि आने वाले दिनों में खेल और हर एक क्षेत्र में बंगाल आगे होगा देश में। पूरा देश में बेशक बंगाल आगे था और आगे रहेगा। बीच में वो थोड़ा खेल में और झूठ प्रचार करके और ये आंकड़ों का गड़बड़ करके बंगाल को थोड़ा पीछे कर दी है, और उसी खेल में बीजेपी को भी शामिल कर ली थी बंगाल को बर्बाद करने के लिए। अब वो खेल सब पर्दाफाश हो गया है। खुद जिसको लेके खेलने उतरे थे 20 साल पहले, आडवाणी के स्कूल में मोदी के साथ भर्ती हुई थी, वो आके बोल रहे हैं कि ये फाउल कर रहे हैं। और हम यहाँ पे वामपंथी जितने हैं, उसके साथ कांग्रेस, उसके साथ और भी जो भी सेकुलर ताकत है, वो सब मिल करके हम मैदान से ये दोनों को जो खिलाड़ कर रहे हैं हमारे नौजवानों के साथ, हमारे रोजगार के साथ, हमारे लोगों के इत्तेहाद के साथ, हमारे मुस्तकबिल के साथ, उनको हम मैदान से खदेड़ने वाले हैं। और ये 70,000 करोड़ का आज कहानी घोषणा के क्या होगा? आज खेल इसलिए बंगाल बर्बाद हुआ कि ममता बनर्जी के 2 भाई बंगाल ओलंपिक एसोसिएशन में प्रेसिडेंट और सेक्रेटरी बन के बैठा हुआ है। जो सिर्फ तोलाबाजी जानते हैं उसको खेल के मैदान में उतारा गया है, जो कभी खेल के मैदान में नहीं उतरे। और इसलिए मैं मीडिया को इसलिए बोलता हूं, कोई खबर नहीं, बंगाल ओलंपिक एसोसिएशन के इलेक्शन भी नहीं कर पाएंगे आप। दखल हुआ, जैसे पंचायत दखल हुआ ऐसे ओलंपिक एसोसिएशन दखल हुआ है, और आज वो खेल की बात कर रहे हैं। जैसे जैसा अमित शाह नहीं होने से एशियन क्रिकेट कंट्रोल में या बीसीसीआई में नहीं जा सकते, वैसे ममता बनर्जी के दोनों भाई भी स्पोर्ट्स एसोसिएशन में नहीं जा सकते। इसी को कहा जाता है भाई भतीजावाद, और इसमें दोनों ही एक ही खेल में शामिल है, चाहे अमित शाह हो चाहे ममता बनर्जी हो। আগের বারে আসতে গিয়ে আবার আসতে পারেননি, তাই তো? আশা করি এবার আসবেন, কারণ ঠাকুরনগরে খুব বিক্ষোভ চলছে। আগের বারে আসতে পারেনি যখন, তখন অন্য নেতাদেরকে, বিজেপি কোনো নেতাদেরকে কেউ শুনতে চায়নি। জানো তোমরা, খবর দিয়েছো কি জানি না আমি। ঠাকুরনগরের লোকজন মঞ্চে উঠতে দেয়নি, কারণ ওদেরকে 1 বছর আগে ধোকা দেওয়া হয়েছিল। মতুয়াদেরকে বলা হয়েছিল সব কিছু দেওয়া হবে, নাগরিকত্ব দেওয়া হবে, সিএ রুলস করা হবে, ক্রোনোলজি বুঝিয়েছিলেন। এখন অমিত শাহ গিয়ে আবার উল্টো ক্রোনোলজি বোঝাবেন। যেমন রথের পরে উল্টো রথ হয়, সেরকম ক্রোনোলজির উল্টো ক্রোনোলজি বোঝাবার চেষ্টা করছেন। কারণ মানুষকে একবার ধাপ্পা দেওয়া যায়, বারবার ধাপ্পা দেওয়া যায় না। মতুয়াদেরকে তৃণমূলও ধাপ্পা দিয়েছে, বিজেপিও ধাপ্পা দিয়েছে। এই জন্য সেই সম্প্রদায়ের মানুষ এখন পথে নেমেছেন, সেখানে রথে গিয়ে কোনো লাভ হবে না। সবাই বলতো 56 ইঞ্চি ছাতি, তিনি একদম একজন নেতা, বলিষ্ঠ নেতা। ফেসবুকে কেউ কেঁদে দিয়েছিলেন একবার, মনে আছে? শুধু স্বদেশে কাটেন তা নয়, বিদেশে মাটি তো কেঁদেছেন। তিনি ছবি তোলার জন্য পাশের লোককে কনিমে দ্রুত মেরে ঠেলে দেন। আর যিনি বিরোধী শূন্য করছেন, কংগ্রেস শূন্য মুক্ত ভারত, এ হচ্ছে তার রাজনীতি। তার এই কান্নাটাকেও আমি ঠিক কুমিরের সঙ্গে তুলনা করব না,
উচিত নয়। কিন্তু কান্না অনেক প্রকারের হয়, মরা কান্না হয়, মায়া কান্না হয়, আর কিছু, আর একটু বেশি আমাকে রাগাল আরও কিছু বলবো, উচিত হবে না। হাজার হোক পথটা তো গরিমা আছে, লোকটা গরিমা মনকে অপব্যবহার করছে। গুলাম নবী আজাদ কাশ্মীর এর একজন অবিসংবাদী নেতা, প্রাক্তন মুখ্যমন্ত্রী, রাজ্যসভায় দলনেতা ছিলেন, বিরোধী দলের নেতা ছিলেন, দীর্ঘদিনে আমারও সহকর্মী। আমার মনে আছে একবার আমি যখন মনমোহন সিংয়ের সরকার চলছে তখন রাজ্যসভায় গুলাম নবী আজাদ একটা কথা বলার পরে আমি আঙুল তুলে গোটা কংগ্রেস ট্রেজারি বেঞ্চকে দেখিয়ে বলেছিলাম, তখন সরকারে ছিল, যে একমাত্র লোক এখানে উপস্থিত আছে যে সারা জীবন কংগ্রেস করেছে, বাকি কেউ এখানে বলতে পারবে না যে তারা সারা জীবন কংগ্রেস করেছে। রিটায়ারমেন্টে পড়ে গেছে, পরে যুক্ত হয়েছে, বা দল ভেঙেছে, দলে গেছে, এমনকি প্রণব মুখার্জি বসেছিলেন সেখানে। এই জন্য গুলাম নবী আজাদকে একটা আলাদা সম্মান আমরা দিই সবাই। হয়তো প্রধানমন্ত্রী এই জন্য কাঁদতে পারেন, যদি বেনিফিট অফ ডাউট দিই, যে সবাইকে কিনতে বেচতে পারছেন, গুলাম নবী আজাদকে কিনতে বেচতে পারেননি। अब्बास सिद्दीकी से आप लोग ये कहा कि बात हो रही है, अब्बास सिद्दीकी से आप लोग ये कहा कि बात, मुझको भी करेक्ट किया, आपको भी करेक्ट कर रहे हैं। बी फॉर्मल। आईएसएफ से बात हो रही है, इंडियन सेकुलर फ्रंट से। वो ना तो उनके प्रेसिडेंट है ना सेक्रेटरी है, वो नेता है, ऑफकोर्स फाउंडर भी है। आईएसएफ के साथ एमआईएम भी है। कहाँ से मालूम आपको? ऐसा कोई ऐसी जानकारी नहीं है, आप सही जानकारी लीजिए। जैसा कि सवाल पूछो आप, हमें जानकारी मत दो। हमारे पास लिस्ट है कौन है। के साथ एमआईएम आती है आईएसएफ में, तो आप लोग क्या अटैक करेंगे अब्बास? ये एक सोजा समझा हुआ बेवकूफ़ी है और उसको जबरन ये गिलाया जा रहा है। 4 महीने से ये काम हो रहा है। आरएसएस के हेडक्वार्टर से ये हैंड आउट दिया गया है मीडिया को। नाम इंडियन सेकुलर फ्रंट है, इसलिए नाम नहीं बोल रहे आप। उसमें कौन कौन ग्रुप्स है उसका लिस्ट है उनके पास, प्रेस कॉन्फ्रेंस करके दिया गया है, वो आप नहीं छापे हो। आईएसएफ का प्रेसिडेंट सिमुल सोरेन है, वो नाम आप कभी नहीं बोलोगे। वी जर्नलिस्ट, हमें जो चिट्ठी लिखा है उसमें आप जो जो नाम बोले उसमें कोई नाम नहीं है, तो रिपोर्ट आप जमीन से लोगे या आसमान से उतारोगे? लेटर दिखाऊं आईएसएफ का, पढ़ के सुनाओ। इंडियन सेकुलर फ्रंट से हमारी बातचीत हो रही है, हमने उनसे कहा है हमसे जैसे बातचीत हो रही है वैसे ही आप कांग्रेस से भी बातचीत करो, क्योंकि हम सीट समझौता कांग्रेस के साथ कर रहे हैं। कांग्रेस को हमने कहा है कि आपको सब कुछ सीट नहीं दिया जा सकता, कुछ सीट रखना पड़ेगा, नए ताकत जो उभरे हैं उनको देना पड़ेगा। और हमने कहा है, अपने सहयोगियों भी कहा है कि कुछ सीट उनको दिया जाएगा। बातचीत शुरू हुआ है, जारी है। इस बीच कुछ मीडिया हाउस जानबूझ करके इस समझौते को तोड़ना चाहते हैं, वो बरगला रहे हैं। आप रिपोर्टर रहो, जर्नलिस्ट रहो, आप पब्लिक रिलेशन एजेंट मत बनो। सर, चुनाव को लेकर के जिस तरह से आप और कांग्रेस, मतलब सीपीएम और कांग्रेस साथ में लड़ने वाले चुनाव, तो क्या चेहरे के ऊपर कुछ बातचीत हुई है? कौन मुख्यमंत्री का चेहरा हो सकता है इस बार? दिल को देखो चेहरा ना देखो, चेहरे ने लाखों को लूटा। ममता का होर्डिंग और मोदी का होर्डिंग देखने के बाद लोग ये सवाल ही पूछते हैं। এবারে নির্বাচন কি শান্তিপূর্ণ হবে কি মনে হচ্ছে না? হ্যাঁ, এবারে নির্বাচন কি শান্তিপূর্ণ হবে কি মনে হচ্ছে? যারা অশান্তি করছিল তারা ভয় পেয়েছে। মানুষের তেমনই তো আমি কদিন ধরে জঙ্গলমহলে ঘুরে এলাম, সবকটা সন্ত্রাস কবলিত ব্লকগুলোতে গত 3 মাসে মিছিল এবং সমাবেশ এবং মিটিং করছি। আমি অন্যদের কথা বলতে পারি না। হাজার হাজার লোক, নতুন প্রজন্মের ছেলে মেয়ে, তার মধ্যে পরিযায়ী শ্রমিক যারা বিজেপি এবং তৃণমূলের সরকারের নগ্ন রূপ দেখেছে,
কষ্টটা যারা ট্রেনে কাটা পড়েনি রুটির জন্য, যারা হেঁটে এসছে বা বাস জোগাড় করে এসছে এবং মিথ্যা মামলায় সরকার তাকে দিয়েছে, প্যান্ডেমিক কেস দিয়েছে, সে ফিরে এসছে বলে গ্রামে, সেই অংশ জুটেছে। আর এই জন্যই মোদিকে আজকে সে কেন বলতে হচ্ছে সিপিএমের কথা, বামফ্রন্টের কথা? সবাই তো 2011-তে বলে দিয়েছিল খতম, ফিনিশ। যে অংশ আমাদের দিক থেকে দূরে সরিয়ে গিয়েছিল, মুখ ফিরিয়ে নিয়েছিল, সেই অংশ অনেক বেশি উৎসাহে আজকে উজ্জীবিত হয়ে মোবিলাইজ হচ্ছে। এবং সেখানেই দাঁড়িয়ে যারা মিথ্যা মামলা করেছে, যারা হামলা করেছে, যারা তোলা তুলেছে, যারা জরিমানা লাগু করেছে, যারা জমি থেকে, পাট্টাওয়ালার জমি থেকে উৎখাত করেছে, জেলে মাছ ধরছিল তাকে জলাশয় থেকে উৎখাত করেছে, হকারকে, দিনমজুরকে, রিক্সা চালককে, ভ্যান রিক্সা চালককে, কন্ট্রাক্ট লেবারদের কাজ করতে দেয়নি লাল ঝান্ডা ছিল বলে, তারা সবাই একজোট হয়েছে। আর এই জন্যই মোদিকে তখন রাম কার্ড খেলতে হচ্ছে, কারণ লাল কার্ডকে আটকানোর জন্য উনি এখন রাম বাণ শোনার চেষ্টা করছেন। কিন্তু উনি রামও নন, লক্ষ্মণও নন। ওনার চেহারা লোকে দেখেছে রাবণের সঙ্গে মেলে। আর চেহারা আগের প্রশ্ন উর্দুতে করেছিল, চেহারা এই জন্য দেখা উচিত না, চেহারা इसलिए नहीं देखना चाहिए, हमारे मिथोलॉजी में भी, हमारे तारीख में भी, हमारे धर्म ग्रंथ में भी, हमारे साहित्य में भी ये लिखा हुआ है, जो ठगने आते हैं वो चेहरा बदल के आते हैं। তাই তো মায়ামৃগ কে এসেছিল? মারিচ। रावण की वैसे एसছিল। हम अभी के दाढ़ी वाले के साथ कोई संपर्क नहीं है, किंतु रावण, ममता बनर्जी भी आई थी, हिजा वो सब वजू करके जैसा चेहरा लगाया जाता ना, है दुपट्टा सर में डाल करके, कहाँ गया अभी दुपट्टा? সতর্কপতি के সাইনবোর্ড লাগিয়ে লোকে এটা দেখে নিয়েছে, চিনে নিয়েছে। এই জন্য এখন আর চেহারার মোহে যাবে না, সে চেহারা পাল্টালেও যাবে না, মুখোশ পড়লেও যাবে না, দাড়ি ছিল না দাড়ি লেগে লাগিয়ে দিয়েছি তাতে হবে না। কোনো বিউটি পার্লারও চেহারা পাল্টাতে পারবে না। যে নগ্ন কুৎসিত রূপ লোকে 10 বছর ধরে আজকে এখানে দেখতে পেয়েছে তৃণমূলের। হ্যাঁ বলো। এটা ছাত্র যুবদের কর্মসূচি। আমি নিজে প্রাক্তন যুব নেতা, এই জন্য দরদ দিয়ে বলছি, আমার ঘরে, তোমার ঘরে, সবার ঘরের ছেলেমেয়েরা আজকে কাজ পাচ্ছে না, হাপিত্তেশ করছে। কালকে আমি গিয়েছিলাম মাদ্রাসা, আনএডেড মাদ্রাসা, মমতা ব্যানার্জি 10,000 মাদ্রাসা লিখবো, বর্তমান লিখে দিয়েছিল 10,000 মাদ্রাসাকে অনুমোদন দেওয়া হবে বড় করে। আর কোনো কোনো কাগজে এডিটোরিয়াল এবং পোস্ট এডিটো লেখা হয়েছিল যে দেওয়া হচ্ছে, কিন্তু 235টা মাত্র মাদ্রাসাকে, আনএডেড মাদ্রাসাকে স্বীকৃতি দিয়েছিলেন। তার মধ্যে এখনও তাদেরকে কোনো রকমের কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। সেটা ছাত্রছাত্রী যারা পড়ছে তাদের বই খাতা দেওয়া উচিত তো, কারণ এখন তো রাইট টু এডুকেশন সবার জন্য সমান। তাদের মিড ডে মিল, সেই টিচারদের মাইনে। এবং কালকে আমি মুর্শিদাবাদের মেয়ে অসুস্থ হয়েছে, বিধাননগর হাসপাতালে গেছে, চিকিৎসা করেনি, ভর্তি নিতে চায়নি, চিকিৎসা করেনি, এনআরসি পাঠানো হয়েছে, ছুটি দিয়েছে, স্যালাইন লাগিয়ে খোলা আকাশের নিচে ধর্ণা দিচ্ছে। পুলিশ বলে দিয়েছে কোনো টেন্ট আলাকে চেয়ার, তাঁবু, বাঁশ কিচ্ছু দেবে না। তৃণমূল কংগ্রেস সবাইকে বাঁশ দিতে পারে, কিন্তু ডেকোরেটর ধর্নার জন্য বাঁশ দেবে না। নিজেরা ওই বেকার ছেলেমেয়েরা নিজের পয়সায় কিনে নিয়ে এসছে। বিদ্যুৎ কানেকশন দেওয়া হয়নি, জলের ট্যাপ বন্ধ করে দেওয়া হয়েছে, টয়লেট ব্যবহার করতে দেওয়া হচ্ছে না, তাও দিনের পর দিন ওখানে আছে। এই জন্য বলতে হচ্ছে, কারণ কিছুতেই ওইখানে নজর যাচ্ছে না, যেহেতু ওখানে মুখ্যমন্ত্রী পৌঁছননি। আর এদেরকেই 2016 সালে মুকুল রায়, তোয়া সিদ্দিকি, মমতা মিলে ধোকা দিয়েছিল যে ভোট হয়ে যাক তারপর দেবো। যেমন 2019-এ এসএসসি পাস ছেলে মেয়েদেরকে বলা হয়েছিল, যখন ওরা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে, প্রেস যেহেতু খবর দেয় না বেকার ছেলে মেয়েদের, ওই জন্য প্রেস ক্লাবের সামনে তারা ধর্ণা দিচ্ছিল এবং অনশন করছিল। তখন এই মুখ্যমন্ত্রী গিয়ে বলেছিলেন ভোট পিটে যাক তোমাদের দেবো। মিথ্যাচার করেছিলেন। এখন আবার তারা যখন মিছিল করছে লাঠি খাচ্ছে। এরা যাবে কোথায়? এইভাবে ভিআরপি, এইভাবে জীবিকা সহায়, এইভাবে প্রাণী বন্ধু,
এইভাবে অসংখ্য, আমি সব স্কিমের নাম বললে একটা লিস্ট হয়ে যাবে। তাদেরকে ঠকানো হয়েছে, তাদের অনেকের কাছ থেকে টাকা জমা নেওয়া হয়েছে, তোলাবাজি করা হয়েছে, অথচ নিয়োগ করা হয়নি। আর নিয়োগ কীভাবে হয়েছে বিশ্বজিৎ কিন্তু এসব তুই বললে। সেই ঠকবাজি এখন বিজেপিতে চলে যাচ্ছে, পার পাবে না। এই জন্য ছাত্রযুবরা বলেছে যাহা নবান্ন তাই 56। আর তার বিরুদ্ধে ছাত্রযুবরা কালকে 11 তারিখে তারা সমাবেশ করছে। পুলিশ প্রথমে বলেছিল অনুমতি দেব না, মিথ্যে কথা বলছিল। কলকাতা পুলিশ এরকম কখনো ছিল না, মিথ্যাবাদীর আশ্রয়ে গিয়ে মিথ্যাবাদী হয়েছে যে আমরা কোনো খবর পাইনি, চিঠি দেওয়া হয়েছে যখন দেখানো হয়েছে তখন। এখন আমি এখানে এই জন্য বারবার দেখছিলাম, আপডেট করছিলাম, এখন বলেছে হ্যাঁ ঠিক আছে আপনারা অমুক জায়গায় না তো অমুক জায়গায় জমায়েত করতে পারেন। কারণ ছাত্রযুবরা বলেছিল কোনো অনুমতির ধার ধারি না, যে কৃষকরা ওখানে জমায়েত করেছে দিল্লির উপকণ্ঠে কোনো অনুমতি ধার ধারেনি, বরঞ্চ পুলিশ লেলি দিয়ে তাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করেছিল, পারেনি, আরও বেশি সংখ্যক লোক চলে এসছে সেখানে। আর এখানে তো বামফ্রন্টের চেয়ারম্যানই বলেছেন বাধা দিলে বাঁধবে লড়াই, কারণ এটা তাদের জীবন জীবিকার প্রশ্ন। আর এরা ওই মাদ্রাসা ছাত্র নয় যে কোনো একটা প্রতিশ্রুতিতে ভুলে যাবে, মিথ্যা প্রতিশ্রুতি নয়। এখানে ব্যক্তি কোনো ব্যাপার না, এগুলো ইনস্টিটিউশন। মোদি এবং মমতা যেটা করেছেন, আমরা যখন এইসব কথাগুলো বলবো এসব কথা বলে লাভ কি রাজনীতি, তারা যে ডেমোক্রেটিক ইনস্টিটিউশন আছে, ব্যুরোক্রেটিক যে ইনস্টিটিউশন আছে, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছে। প্রতিষ্ঠানের নিজস্বতা বলে কিছু নেই, সক্রিয়তা বলে কিছু নেই, সবাই বলে ওপরের চাপ আছে। ওই মাদ্রাসা মহিলা যে ছাত্রী শিক্ষিকা অসুস্থ হয়েছে, তার চিকিৎসা হচ্ছে না বলে ওপরের চাপ আছে। কেন থাকবে ওপরের চাপ? এটা হচ্ছে ইনস্টিটিউশনকে ভেঙে দেওয়া হয়েছে। কেন আমাকে তার প্রশংসা করা হচ্ছে, তারপর কালকে বদলি করে দেবে, ভালো হবে সেটা? ঠিক আছে, হ্যাঁ কি হলো? বলেছিল কাটিং আছে তো, হ্যাঁ। আর তারপর এরা যখন প্রেস কনফারেন্স করে বলছে আমাদের 235 কোটি দিচ্ছে না, সেটা খবর না। ওই যে বললাম মমতা হয়েছিল খবর, আর যারা পায়নি তোমাদের কাছ থেকে নিয়ে নেবে। पार्टी का नाम बोलना पड़ता है, व्यक्ति का नाम नहीं बोलते हैं इंडिविजुअल का। আমি এক্ষুনি আমার ক্রিয়েটিভ টিমের মিটিং আছে ক্যাম্পেনে, ও বাড়ি কলকাতা জেলা বাড়িতে, হ্যাঁ। তারপর আবার এখানে আসবো, মিটিং চলবে। আমার মিটিং আছে 4টা থেকে, আমার মিটিং আছে, আমার দেরি হয়ে গেছে। मदरसा स्टूडेंट्स के साथ आप गए थे मिलने के लिए, क्या सिचुएशन? मदरसा टीचर्स जिन लोगों को पिछले 10 साल से ठगाया गया, तनख्वाह नहीं दिया जा रहा है, उनको जो स्कूल किताब देना चाहिए राइट टू एजुकेशन के लिए, उनको किताबें नहीं दी जा रही है। बच्चों को जो ज़्यादातर सबसे गरीब बच्चे वहाँ पढ़ते हैं, जो अनरिकॉग्नाइज मदरसा है या रिकॉग्नाइज अनरिकॉग्नाइज मदरसा है, उसमें उनको मिड डे मील नहीं दिया जा रहा है। हमारे वक्त में हमने मदरसा को भी शामिल किए थे। स्कूल में जो जो फैसिलिटीज़ है, टीचर्स के तनख्वाह हो, चाहे ग्रुप डी हो, चाहे स्टूडेंट हो, वो चाहे सब कुछ हक बराबर का मिलेगा। राइट टू एजुकेशन यही कह रहा है, यूनिवर्सल संविधान यही कहता है। लेकिन यहाँ पे ममता बनर्जी घोषणा की 10,000 मदरसों को हम ये मौका देंगे। आरएसएस इसी को कैंपेन किया कि देखो मुसलमानों को सब मिल रहा है, लेकिन हकीकत में देखा गया आज वो किसी को उसको नहीं दे रहे हैं। ये एक बहुत बड़ा जालसाजी हुआ है। उसके खिलाफ जो टीचर्स आज धरना में बैठे हुए हैं, उनको परमिशन नहीं दिया गया पुलिस की तरफ से। वो हाई कोर्ट में जाके परमिशन लेके जब बैठे, तृणमूल के गुंडा और पुलिस ने कहा आप उनको टेंट नहीं दो, माइक मत दो, इलेक्ट्रिसिटी काट दिया गया। वो अपने पैसे से चेयर और त्रिपाल खरीद करके लाके बैठे हैं। जो आज सिंगू बॉर्डर में या टिकरी बॉर्डर में
बीजेपी की सरकार जो किसानों के साथ जो कर रही है, ममता बनर्जी भी यहाँ तो इन मिनिएचर फॉर्म में हमारे नौजवान बेरोजगार के साथ वैसे ही कर रही है। इसलिए वो जमहूरियत को बचाना है और जो अक़लियतों का भी अपना तालीम का जो हक है वो बुनियादी हक है। जैसे मिल्ली कॉलेज को वो बर्बाद किए हैं, जैसे मोहसिन मदरसा को बर्बाद किए हैं, वैसे आज पूरे मदरसा एजुकेशन को बर्बाद कर रहे हैं। बीजेपी आसाम में ऊपर से ऑर्डर दे करके मदरसा को ख़त्म कर रहा है और ममता बनर्जी अंदर से उसको ख़त्म कर रही है। ममता बनर्जी ने आज मुर्शिदाबाद में बोला है कि जो मीर जाफर है वो गद्दारी करते हैं, जो सिराजुल दौला जैसे लोग हैं जो मोहब्बत करते हैं देश से, और उनको मुर्शिदाबाद पर फकर है, वही मुर्शिदाबाद जहाँ से। सबसे बड़ी बात तो ये है, ममता बनर्जी आरएसएस की जुबान में बात कर रही है। हमेशा जब भी गद्दार की बात कही जाती है तो वो मीर जाफर कहा जाता है। अभी जो लोग एमएलए मिनिस्टर तृणमूल का बीजेपी में गए हैं, तृणमूल होर्डिंग लगाया देखा हावड़ा में कि मीर जाफर, क्यों? जगत सेठ नहीं थे, उम्मीदचंद नहीं थे। वो अंग्रेज तारीख को इस तरह से मरोड़ा है कि उसको भी एक रिलीजियस डिफरेंस किया गया है कि विश्वासघातक माने मीर जाफर, गद्दार मतलब मीर जाफर, वो दूसरे नाम नहीं बोलते। हमारे मुल्क में ऐसे गद्दारी बहुत लोग किए हैं, खुद ममता बनर्जी कांग्रेस के साथ की है, बाद में बीजेपी के पास चली गई। आज ममता बनर्जी की पार्टी के बहुत से लोग ऐसे गद्दारी कर रहे हैं, वो शुभेंदु का नाम बोल सकते थे मीर जाफर के बदले में, लेकिन हमेशा वो ऐसा किया जाता है। उसमें भी एक तो रिलीजियस डिफाइन किया जाता है। और मुर्शिदाबाद जाकर उनको सिराजुद्दौला याद आया, आज तक एक कॉलेज एक यूनिवर्सिटी को सिराजुद्दौला के नाम में क्यों नहीं हुआ? मुर्शिदाबाद में यूनिवर्सिटी का मांग बरसों से है, एक ही साथ वो और भी कई यूनिवर्सिटी का ऑर्डर बनाए, बिल पास किए, लेकिन मुर्शिदाबाद यूनिवर्सिटी आज तक आया नहीं, बाकी जगह हो गया। मुर्शिदाबाद में हमारे दौर में यूपीओ 1 के टाइम में हम लोगों ने लड़ करके अलीगढ़ मुस्लिम यूनिवर्सिटी का आयरन में मुर्शिदाबाद में कैंपस बनाए थे। आज सेंट्रल गवर्नमेंट और स्टेट गवर्नमेंट दोनों मिलकर के उसको जितना कुछ मिलना चाहिए था वो नहीं मिल रहा है, इसके लिए वो कमज़ोर बन रहा है। तो उनको अगर ये बात कहना था तो वो कलकत्ते से कह सकती थी। इनका ये दिक्कत है, वो जब बेलूर मठ पे जाती है तो एक किसी की बात करती है और जब मुर्शिदाबाद में जाती है दूसरे किसी की बात करती है। यही तो फितना खड़ा करने का वजह है। एक और सवाल है, आज हम लोगों ने देखा है टीवी पे प्राइम मिनिस्टर को रोते हैं, पूरा मुल्क रो रहा है। जब हमारे मजदूर किसान रो रहे हैं, जब 4 करोड़ मजदूर घर के बाहर थे और मोदी सरकार रेल बंद कर दी थी, उस वक्त ये 4 करोड़ के घर के 25 करोड़ लोग 20 करोड़ लोग रो रहे थे। उस वक्त ये संघ परिवार वाले ताली बजा रहे थे, थाली बजा रहे थे और दूसरों को बजाने बोल रहे थे। उस वक्त रोना चाहिए था। जब उनको बेघर किया गया, जब बिना खाए, जब वो रास्ते में ट्रेन में कटे गए रोटी के लिए मजदूर हमारे, उस वक्त रोना चाहिए था। जब हमारे किसान 100 से ज़्यादा किसान आज मौत का सामना करना पड़ा इतने ठंड में, वहाँ जब लड़ाई लड़ रहे हैं, उस वक्त उनको रोना चाहिए था, उनका दिल को रोना चाहिए था। जब नोटबंदी के वक्त में 100 से ज़्यादा लोग लाइन में मर गए, वो कहते हैं भ्रष्टाचार मिटा रहे हैं, उस वक्त उनको रोना चाहिए था। जब हमारे फौजी मर गए थे बालाकोट में, उस वक्त उनको रोना चाहिए था। वो देश के लोगों को बोले रो लो, और अर्नब को बोले इसको लेकर के ऐसे बाजार गर्म करो बालाकोट दिखा करके कि वोट मिल जाए, और खुद वो उस वक्त डिस्कवरी चैनल में इंटरव्यू दे रहे थे। उनको रोना तब चाहिए था जब जोशीमठ में एवलेंच हुआ और इतने लोग मारे गए और बह गया घर जिनका, उस वक्त वो हल्दिया में आके इलेक्शन का प्रचार कर रहे थे। तो आज वो गुलाम नबी आज़ाद के लिए रोना चाहिए था, जहाँ 18 महीना इंटरनेट बंद करके, तमाम कम्युनिकेशन बंद करके, अखबारात बंद करके, आना जाना को बंद करके लाखों लोगों को इस तरह के परेशानी के सब में वो अपने सियासी उल्लू सीधा करने के लिए किए। उस वक्त रोना चाहिए था। उनको रोना चाहिए जो नौजवानों को 2 करोड़ बेरोजगार को नौकरी देंगे हर साल बोल करके धोखा दिए हैं, और आज बेरोजगारी पूरे मुल्क में सर चढ़ के बोल रहा है, उस वक्त उनको रोना चाहिए था। नहीं तो वो तो ऐसे रोने के लिए तो फेसबुक पे भी जाकर के रो दिए थे।